বাংলাদেশের ভোট কবে হবে না হবে সেগুলো তো অনেক পরের কথা, তবে তার আগে এমন কিছু হয়ে চলেছে যা সত্যি যেন বাংলাদেশের মাটিকে একেবারে প্রহসনে পরিণত করেছে। আমরা জানি যে লন্ডন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আবার সেখানে গিয়ে কি ধরনের ঘটনা ঘটেছিল, তাকে কিভাবে একেবারে পুরো সম্মানহানির মধ্যে পড়তে হয়েছে সেটা তো আমরা জানি। তবে লন্ডন যাওয়ার তার অন্যতম যে প্রধান উদ্দেশ্য ছিল তা হচ্ছে তারেক রহমানের সঙ্গে দেখা করা। হ্যাঁ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে, দেখা হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি, কিন্তু সেই আলোচনায় উঠে এলোটা কি, এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। আজ আপনাদেরকে এমন একটা খবর দেব, শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবেন যে এমন প্রস্তাব, এমন কথাও কি কেউ বলতে পারে। মোহাম্মদ ইউনূস এমন একটা কথা বললেন যা অনেকেই শুনলে পরে বলবেন যে উনি হয়তো হাওয়ায় ভাসছেন, তাই তিনি এমন ধরনের কথা বলছেন। শোনা যাচ্ছে যে সেই মিটিংয়ে নাকি মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলেছেন যে আপনাকে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী করে দেব। মোহাম্মদ ইউনূস বলেছেন, সম্ভব? এই দীর্ঘদিনের প্রধানমন্ত্রী করাটা আসলে কি মোহাম্মদ ইউনূসের হাতে রয়েছে? এই প্রশ্নটাও কিন্তু এখন বর্তমানে উঠে আসছে। আজকে করব এই নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। মোহাম্মদ ইউনূস যেসব কথা বলছেন তার কি কোনো বাস্তব ভিত্তি আছে? সম্ভব কি মনে করছেন আপনি? হ্যাঁ, ইউনূসের দ্বারা অনেক কিছু সম্ভব, কারণ ইউনূস কিন্তু একটা ওই সাধারণ মানুষ যেভাবে তাকে ভাবে সে কিন্তু সেই ধরনের লোক না। মানুষ তো মনে করছিল যে ইউনূসের মতো একজন নোবেল লরেট যখন দায়িত্ব পেল তখন এই বাংলাদেশটা হবে পিসফুল অ্যান্ড প্রসপারাস, কিন্তু সেখানে কি হলো? সেখানে বাংলাদেশ হয়ে গেল একটা রগ স্টেট হয়ে গেল জঙ্গি জিহাদিদের হাতে। তার নেতৃত্বে, ইউনূসের নেতৃত্বে জঙ্গি জিহাদিদের ভাষা আর ইউনূসের ভাষাতে কোনো পার্থক্য নেই। আর তার পাশে বসে তার হয়ে তারা কথা বলে। তারা সবসময় একটা ভায়োলেন্স, মব ভায়োলেন্স, তারপরে যখন তখন যাকে তাকে যেখানে সেখানে আইন বলতে কিছু নেই। বাংলাদেশে একটা মগের মুল্লুক হয়ে গেছে, একটা মবের মুল্লুক। বাংলাদেশটা মনে হচ্ছে যে একটা মধ্যযুগীয় বর্বর জাতিতে পরিণত হয়েছে, সেখানে নিয়ে গেছে। তো ইউনূস এর এই কাজগুলো, ইউনূস যে বুঝে না তা কিন্তু না, সে কি হচ্ছে সবই বোঝে, কিন্তু তার কাছে প্রাইম অবজেক্টিভ হচ্ছে তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো যারা তাকে নোবেল প্রাইজ দিয়েছে, সাহায্য করেছে, তারাই তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটা বোঝা যায়। সেই অ্যাসাইনমেন্ট গুলো যেমন এই যে করিডোর দেওয়া, সেন্ট মার্টিন, তারপরে বন্দর, বাংলাদেশের মেইন বন্দরটা যেটা খুব মোস্ট কভেটেড, মোস্ট প্রফিটেবল বন্দর, সেটা ওনাকে দিতেই হবে। ওইটা নিয়ে ওনার খুব মাথা ব্যথা, কিন্তু সারা দেশের মানুষ যে তার উপর বিগড়ে আছে, সারা দেশের মানুষের মানে জীবন একেবারে নাবিশ্বাস উঠে গেছে, এগুলোকে সে কিন্তু তার কোনো খেয়াল নেই। তো সে এই জন্য সে যখন দেখছে যে জামাত জঙ্গি জিহাদিরা তাকে সেভ করতে পারবে না, কারণ জামাত জঙ্গি জিহাদিদের রাজনীতি পৃথিবীতে নাই। তো বাংলাদেশে আওয়ামী লীগের পরে একমাত্র বিএনপি আছে, তাকে উদ্ধার করতে পারে। এই জন্যই সে ধারণা করা হচ্ছে, কিছু খবর আছে অসমর্থিত, যে তাকে ওই গোপন যে সময়টুকু তার সাথে কাটিয়েছে, 20 মিনিট কথা বলছে ওপেন, আর 45 মিনিটের বেশি, 47 মিনিট গোপনে একেবারে 1-to-1 কথা বলেছে। সেখানে মনে করা হচ্ছে বা মানুষ বিশ্বাস করছে যে তাকে প্রস্তাব দিছে, শেখ হাসিনাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকো, কিন্তু আমাদের টার্মস কন্ডিশনে আসতে হবে। তো ওইরকম তাকেও এরকম একটা প্রলোভন হয়তো দেখিয়েছে। তা নইলে বিএনপির কিন্তু একটা ক্লিয়ার স্ট্যান্ড ছিল। বাংলাদেশে বিএনপি সবসময় তারা যেমন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা একেবারে দৃঢ় ছিল। প্রেসিডেন্টকে বাদ দেওয়া, সেনাপ্রধানকে বাদ দেওয়া, এসব ব্যাপারে কিন্তু তারা একদম জানে যে সাংবিধানিক শূন্যতা শুরু হলে বাংলাদেশের সাথে বিদেশের যোগাযোগই নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ তখন তার ওই আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবে। জঙ্গিদের কথা মতো তালেবানি রাষ্ট্র করতে গেলে তো আর এটা হবে না। তো এই জন্য
বিএনপি কিন্তু একটা ভালো রোল প্লে করে আসছিল টোটাল এই সময়গুলো 9-10 মাসে, কিন্তু তারেকের সাথে বৈঠকের পরেই বিএনপি কিন্তু তার সে কক্ষচ্যুত হয়েছে। তারা স্যার, আমি এখান থেকে একটা কথা জানতে চাই, যে কোনো গণতান্ত্রিক দেশের ভোট প্রক্রিয়া সম্পর্কে মানুষ অবগত এবং সাধারণ মানুষের ভোটের পরিপ্রেক্ষিতেই সেই দেশের সরকারের প্রধান সেটা নির্বাচন হয়। এবার এখান থেকে যে প্রশ্নটা চলে আসছে, এই যে ইউনূস কথা দিচ্ছেন যে আমি আপনাকে করে দেব প্রধানমন্ত্রী, আমি আপনাকে যতদিন আপনি থাকতে চাইবেন করে দেব, বা এই যে আপনি বললেন যে হাসিনাকেও এমন প্রস্তাব এক সময় দেওয়া হয়েছিল, তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকারই নেই? পুরোটাই কি চলছে অনিয়ম বেনিয়ম এবং বলা চলে যে মানে দুর্নীতির মধ্যে দিয়ে? তাহলে মানুষ তাহলে ভোট কি দিতে পারছে না? বাংলাদেশের অবস্থাটা তাহলে কি গণতন্ত্র বলে কিছুই নেই? একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলো বিদেশিদের সাথে পরাশক্তির এবং উন্নত দেশের তাদের টার্মস কন্ডিশনে চলতে হয়। তো এই কথাটা আগেও এটা প্রযোজ্য ছিল, এখনো আছে। কারণ লক্ষ্য করছেন শেখ হাসিনার সাথে কিন্তু বড় ধরনের একটা মতপার্থক্য ছিল এবং শেখ হাসিনা সাবডিউ হয়নি। তো তারপরে তো ট্রাম্পের মুখের থেকে আমরা জানলাম যে কিভাবে, এবং ইউনূস নিজে বলছে যে মেটিকুলাসলি ডিজাইন একটা কনস্পিরেসি ছিল, সেই কনস্পিরেসির মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। তো যে কনস্পিরেসি উৎখাত করতে পারে সেই কনস্পিরেসি তো দীর্ঘদিন ক্ষমতায় বসিয়েও রাখতে পারে। আসলে ফাইনাল ইয়াটা কিন্তু ভালো হয় না। কনস্পিরেসির মাধ্যমে গণতান্ত্রিক ভাবে না আসলে এসে কনস্পিরেসির মাধ্যমে যদি আসে এবং একটা পাতানো ইলেকশনের মাধ্যমে যদি আসে, সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, সেটা সমস্যা তৈরি হয়। কিন্তু এই আপাতত দেখা যাচ্ছে যে লন্ডন বৈঠকের পর বিএনপির কিন্তু বেশ খানিকটা তারা সরে এসছে তাদের দাবি থেকে। বিএনপি, সেনাপ্রধান, এরা সবাই মিলে, সাধারণ মানুষ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে কিন্তু এক বাক্যে বলছে যে এতদিন পর্যন্ত আমরা যা দেখলাম এটা কিন্তু শুধু ষড়যন্ত্র, এটা কিন্তু কোনো পরিষ্কার যে রোড ম্যাপ হয় যে নির্বাচনের, সেগুলো এই 10 মাসেও ঘোষণা করা হয়নি। তার মানে ইউনূস একটা খেলে, একটা প্লে গেমের ভিতরে আছে। এই জন্য তাদের সন্দেহ ইউনূসের বিরুদ্ধে, যার জন্য তারা সিরিয়াসলি বলছে যে আমরা ডিসেম্বরের ভিতরে এই সকল স্টেক হোল্ডার